বিস্তারিত। ফের হিংসা বাংলাদেশে। হাসিনা সরকারের ইস্তফা ও নতুন করে নির্বাচনের দাবি সামনে রেখে খালেদা জিয়ার দলের অবরোধ কর্মসূচি অব্যাহত। ডাকা হয়েছে ৭২ ঘন্টার হরতালও। ফের হিংসা বাংলাদেশে। অভিযোগের তীর বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তথা বিএনপির দিকে। হাসিনা সরকারের ইস্তফা ও নতুন করে নির্বাচনের দাবি সামনে রেখে খালেদা জিয়ার দলের অবরোধ কর্মসূচি শনিবার ২৯ দিনে পড়ল। অবরোধের পাশাপাশি রবিবার থেকে তারা ৭২ ঘন্টার হরতালের ডাকও দিয়েছে। তার মধ্যেই মাথাচাড়া দিল হিংসা। এই নিয়ে বাংলাদেশে চলতি অস্থিরতার পর্বে এখনো পর্যন্ত প্রাণ হারালেন ৭৫ জন। শুক্রবার গভীর রাতে উত্তর পশ্চিমের গাইবান্ধায় বিরোধী দলের লোকজন একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুড়ে মারলে ৬ জন মারা যায়। এদের ৩ জনই শিশু। জখম হয় অন্তত ৩০ জন। জঘন্য এবং অত্যন্ত নিষ্ঠুর হত্যাকাণ্ড। এর চেয়ে বড় হত্যাকাণ্ড হয় না। একটা শিশু সিরিয়াস ওয়ান্ডেড। আমি ডিভিশনাল কমিশনার সহ আমাদের ওই যে রংপুরের মেডিকেল ডাইরেক্টর সবার সাথে কথা বলেছি। এখান থেকে আমরা পাঠানোর ব্যবস্থা করি। শনিবার ভোরে বরিশালে হামলা চলে একটি ট্রাকের উপর। ৩ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। গাড়ি আগে ছিল, গাড়ি সামান্য কিছু দূর আগে যাওয়ার পরে আমাদের গাড়ির বম মারি দিচ্ছে ডান পাশে থেকে। মারি দেওয়ার পরে একবার পুরো গাড়ির আগুন ধরে গেছে। গ্লাস টালাস ভাঙে, সামনকার গ্লাস টালাস ভাঙে সবাই বেরিয়েছে। পরনে কাপড় নেই পর্যন্ত এটা কথা, মানে কোনো আর সিরিক অবস্থা জীবন বাঁচা। আমরা আপনাদের সবাইকে অনুরোধ করবো যে এক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত হতে হবে এবং আপনারা সকল ক্ষেত্রে তথ্য দিয়ে যদি আমাদের সহায়তা করতে পারেন তাহলে দুষ্কৃতিকারীদের সহজে দমন করা সম্ভব। সম্মিলিতভাবে চেষ্টা করছে এগুলো প্রতিরোধ করার, এবং আমরা এটা আপনাদের মাধ্যমে আহ্বান করবো যে সমস্ত জনসাধারণত যাতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে এগুলো প্রতিরোধে এগিয়ে আসে। গত বছরের জানুয়ারির বিতর্কিত সাধারণ নির্বাচন বয়কট করেছিল বিএনপি, কিন্তু সেই নির্বাচনের প্রথম বর্ষপূর্তিকে কেন্দ্র করে তেড়ে ফুঁড়ে উঠেছে তারা। প্রধানমন্ত্রী হাসিনা অবশ্য নতুন করে নির্বাচনের দাবি উড়িয়ে দিয়ে খালেদাকে ২০১৯ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। হাসিনা সরকার এই ঘৃণ্য অপরাধীদের চলতি হিংসার সামনে মাথা নত করবে না বলে জানিয়ে দিয়েছেন। খালেদাকেও এক হাত নিয়ে তিনি বলেছেন উনি পাগল হয়ে গেছেন, ওনার ভালো খারাপ বোর্ডটাই হারিয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর চান্দ্রাইপাড়া দ্বাদশ বিদ্যালয়ের মাঠে এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো সিপিএম ধলাই জেলার প্রথম সম্মেলন। সমাবেশের প্রধান বক্তা ছিলেন পলিট ব্যুরোর অন্যতম সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার, ছিলেন পার্টির ত্রিপুরা রাজ্য সম্পাদক বিজন দে সহ অন্যান্যরা। সিপিআইএম ধলাই জেলা ভিত্তিক প্রথম সম্মেলন শনিবার প্রকাশ্য জনসভার মধ্য দিয়ে শুরু হয়েছে। শনিবার দুপুর ২টা নাগাদ চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন দলের পলিট ব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর, নারায়ণ রূপিণী সহ ৪টি মহকুমা থেকে আগত মহকুমা সম্পাদকরা। সমাবেশ শুরু হওয়ার আগে আমবাসা বাজারে মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে শুরু হয় জনসভার কাজ। জনসভার প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মানিক সরকার টানা ১ ঘন্টা ভাষণে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিগত ইউপিএ সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। তিনি বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভোটের আগে বিজেপি সরকার নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছে, কিন্তু এখন ওরা প্রতিশ্রুতি রাখছে না। তিনি আরো বলেন, স্বাধীনতার পর ইউপিএ সরকারের মতো এত দুর্নীতিবাজ সরকার আর কখনো ভারতবর্ষে আসেনি বলে মন্তব্য করেন। এই লোকসভা নির্বাচনের আগে আমি আপনাদের এই মাঠে আমবাসার বিভাগীয় জমায়েতে কথা বলবার জন্য এসেছিলাম। কংগ্রেসকে প্রত্যাখ্যান করুন, পরাজিত করুন, যাতে কংগ্রেস আর ক্ষমতা আসতে না পারে। কেন? দেশে জিনিসপত্রের দাম বাড়ছিল, এর জন্য দায়ী কংগ্রেস। দাম কমানোর জন্য আমরা বলেছিলাম রেশনিং ব্যবস্থাকে শক্তিশালী করা। স্বাধীনতার ৬৮ বছরে এরকম দুর্নীতিবাদ সরকার ভারতবর্ষের মানুষ দেখেন নেই। কংগ্রেস দলের এমপি দুর্নীতি করে জেলখানায়। প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং কয়লা দপ্তরের মন্ত্রী ছিলেন ৩ বছর। কয়লা ক্ষেত্রে ১,৮৬,০০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট, সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্স, কেন্দ্রীয় একটা তদন্তকারী সংস্থা, তাদেরকে তদন্ত করবার নির্দেশ দিয়েছে। তাছাড়া জনসভায় বিজন ধর সহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উল্লেখ্য, সিপিআইএম ধলাই জেলা ভিত্তিক প্রথম সম্মেলন রবিবার নতুন কমিটি গঠনের মাধ্যমে সমাপ্তি হবে। মোট ৪টি মহকুমা থেকে ১৯৬ জন প্রতিনিধি চান্দ্রাইপাড়া স্কুলের অডিটোরিয়াম হলে সমবেত হন।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উদয়পুর কিল্লায় উদ্বোধন হয় আইডিবিআই ব্যাংকের শাখার। এর উদ্বোধন করেন মন্ত্রী নরেশ জমাতিয়া। আইডিবিআই ব্যাংকের শাখার উদ্বোধন হলো উদয়পুর কিল্লাতে। শনিবার রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়ার হাত ধরে উদ্বোধন হয় ব্যাংকের নতুন শাখার। উপজাতি এলাকায় এ ধরনের ব্যাংকের শাখার উদ্বোধন হওয়ায় খুশি ওই এলাকার সাধারণ মানুষ। শনিবার দুপুরে ব্যাংকের শাখার উদ্বোধনের পর উদ্বোধনী অনুষ্ঠান হয় কিল্লা চংরেং কমিউনিটি হলে। মন্ত্রী নরেশ জমাতিয়া ছাড়াও ছিলেন এমডিসি জয়কিশোর জমাতিয়া, কিল্লা বিএসসি চেয়ারম্যান অমৃত সাধন জমাতিয়া, আইডিবিআই ব্যাংকের আঞ্চলিক অধিকর্তা বাসব রায় প্রমুখ। মন্ত্রী নরেশ জমাতিয়া জানান, আমি আবেদন জানাবো, এই যে জাতীয় ব্যাংক এলো তার সঙ্গে সকলেরই তাদের পরিষেবা নেওয়া মানে চেষ্টা করে ব্যাংকের সঙ্গে যাতে লেনদেন ভালো থাকে আমাদের, সেই দিকটা খুব গুরুত্বপূর্ণ। লেনদেন নিজেরই অবস্থান উন্নতি খাইনি। উল্লেখ্য, শনিবার একই দিনে বাগমা বিধানসভা এলাকায় কয়েকটি প্রকল্পের উদ্বোধন হয়। 18 বোলায় কমিউনিটি হল, দক্ষিণ ব্রজেন্দ্রনগরে এবং দেয়ানবাড়িতে রাজীব গান্ধী সেবা কেন্দ্রের উপরে 150 আসন বিশিষ্ট দুটি কমিউনিটি হলের উদ্বোধন হয়। সব মিলিয়ে 12 থেকে 13 লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠেছে ওইগুলি। প্রতিটি কর্মসূচিতে সাধারণ উপজাতি অংশের মানুষের ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট। বিরতির পর আবারও স্বাগত। এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কৈলাসহরের বিদ্যানগর মাঠে শুরু হলো 10 দিনব্যাপী সংহতি মেলা। এই মেলার উদ্বোধন করেন 5 ধর্মের 5 জন প্রতিনিধি। শুক্রবার রাতে কৈলাসহর বিদ্যানগর মাঠে শুরু হলো 10 দিনব্যাপী সংহতি মেলা। উদ্যোক্তা আশ্রয় সামাজিক সংস্থা। চলবে 10 দিন ব্যাপী। সংস্থার 6তম মেলা এটি। ভিন্নভাবে এই মেলার উদ্বোধন করেন 5 ধর্মের 5 জন প্রতিনিধি। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা, সীমান্ত বাহিনীর 110 নং ব্যাটালিয়নের ডিজি এসকে শর্মা। আমরা লিখেছি, কিন্তু সময় অতি অল্প, তার জন্য আমরা সেই সকল স্টলগুলো আমরা এখনো মানে সঠিকভাবে যোগাযোগ করতে না পারায় তারা এখানে আসতে পারেনি। যাই হোক, আমাদের মেলা সম্পর্কে ত্রিপুরার সব মানুষ জানে, সব প্রান্তে খবর জানে, এবং ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে যারা ব্যবসায়ীরা ছুটে এসেছেন এবং 10 দিন মেলাতে তারাও আনন্দ উপভোগ করবেন এবং ক্রেতা বিক্রেতার সঙ্গেও তারা পরিচয় হবেন, বিক্রি করবেন। এবং বিশেষ করে বিএসএফ বন্ধু যারা, তাদের যে স্টলের যে আকর্ষণ কৈলাসহরবাসী, সাংঘাতিক ব্যাপার। এবং এবার শুনেছি 2টি ব্যাটালিয়নে 2টি स्टॉल खुलছে। क्योंकि बॉर्डर एरियाज में इस तरह का मेला होना, सभी को इकट्ठे करना, सभी धर्मों के साथ में मिलके इसको मनाना एक बहुत ही अच्छा कोशिश है और ये हमेशा कंटिन्यू रहना चाहिए। बीएसएफ हम लोग सब बॉर्डर एरियाज में हैं और हमारी हमेशा चेष्टा रहती है कि जब भी कोई सांस्कृतिक कार्यक्रम हो, किसी भी तरह का बॉर्डर एरियाज में कोई फंक्शन हो, हमारी तरफ से जो भी सपोर्ट चाहिए हम कोशिश करते हैं कि वो पूरी तरह से सपोर्ट बॉर्डर एरियाज में पॉपुलेशन को दी जाए। রাজ্যের এবং বহিরাজ্যের বিভিন্ন দোকানিরা স্টল সাজিয়ে বসেছেন শুক্রবার দুপুর থেকেই। মেলা প্রাঙ্গণে উদ্বোধনের দিন থেকেই দর্শক এবং ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পারিবারিক অশান্তির জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করল এক গৃহবধূ। ঘটনা শান্তিরবাজার মহকুমা থানার অধীনস্থ কাঠালিয়া পঞ্চায়েত পাড়ায়। ঘটনার তদন্ত করছে পুলিশ। আবারও গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ। ঘটনা শান্তিরবাজার থানাধীন বীরচন্দ্রমনু কাঠালিয়া পঞ্চায়েত পাড়ায়। জানা যায়, শুক্রবার রাত 8:30 নাগাদ এলাকার কুট্টি সাহা নামক গৃহবধূ গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় প্রথমে ওই গৃহবধূকে গুমতি জেলা হাসপাতালে এবং পরে রাজধানীর জিবি হাসপাতালে স্থানান্তরিত করে কর্তব্যরত চিকিৎসকরা। অবশেষে রাত 2টা নাগাদ
জিবি হাসপাতালে মৃত্যু হয় ওই গৃহবধূর। জানা যায়, নিহত গৃহবধূ কুট্টি সাহার বাপের বাড়ি উদয়পুর রাজনগর এলাকায়। নিহত কুট্টি সাহার প্রথমে একটি বিবাহ হয় এবং তার 10 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু গত প্রায় 3 মাস যাবৎ বীরচন্দ্রমনু এলাকার নির্মল দেবনাথ নামক একটি যুবকের সঙ্গে থাকতো কুট্টি সাহা। তারপর নির্মল দেবনাথের সাথে পারিবারিক অশান্তির জেরেই শুক্রবারের এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। রাতেই মনপাথর আউটপোস্টের পুলিশ নির্মল দেবনাথের বাবা বিলাস দেবনাথকে আটক করে। ধৃত বিলাস দেবনাথ জানান, আমার কোনো দামে দিতেছে না, তুমি এখানে নাক গলা এটা আইও না, হেরার ঝগড়া হয়েছে, আমরা কোনো ঝগড়া নাই, দুজনের উভয়পক্ষে ঝগড়া হয়েছে। দুজনের ঝগড়া হয়েছে? হের বাচ্চাটা ছিল তখন। তার বাচ্চাটা ছিল? হ্যাঁ, হের ঘরে ছিল, আমরা ছিলাম না। তারপর বলতেছে আমরা ডাক দিয়া কেসেস করে না, ঝগড়া করে না, করে আমরা টিভি দেখতাম গেছে, কি অসহ্য হইয়া কিতা করবো। শান্তিরবাজার থানার ওসি অনুপ দাস জানান, গতকাল হাসপাতাল থেকে যখন রেফার করে তখন আমি যাওয়ার পূর্ব মুহূর্তে হাসপাতালে ছিলাম। আমি কুট্টি সাহাকে জিজ্ঞাসা করি কিভাবে আগুন লাগে, তখন সে জানায় যে ওর বাঁচতে ইচ্ছা হয় না। কেন আমি বারবার জিজ্ঞাসা করার পর সে জানায় তার বাবা মা তাকে দান না দেওয়ার কারণে নিজের উপর অভিমান করে সে আত্মহত্যার রাস্তা বেছে নেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর গৌরনগর ব্লকের খিলপাড়া ও গোলাপাশার সীমান্তে তার কাটার বেড়া স্থান দুদেশের পতাকা বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মর্মে ওই সকল সীমান্ত এলাকা পরিদর্শন করেন এসডিএম অজিত শুক্ল দাস, বিএসএফ 110 নং বাহিনীর কোম্পানি কমান্ডার সহ অন্যান্যরা। পতাকা বৈঠকে সিদ্ধান্ত হবে সীমান্তে তার কাটা বেড়া 0 গজে বা 150 গজে নির্মাণ হবে। এ মাসের 11 ফেব্রুয়ারি কৈলাসহর খিলপাড়া সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড ও ভারতের সীমান্ত বাহিনীর মধ্যে অনুষ্ঠিত হবে পতাকা বৈঠক। দুদেশের সীমান্ত বাহিনীর বৈঠকে সিদ্ধান্ত হবে গৌরনগর ব্লকের খিলপাড়া ও গোলাপাশা সীমান্তে তার কাটা বেড়া 0 গজে বা 150 গজের মধ্যে হবে। এ ব্যাপারে আজ কৈলাসহর মহকুমা শাসক অজিত শুক্ল দাস, 110 নং সীমান্ত বাহিনীর কোম্পানি কমান্ডার ভীম সিং সহ স্থানীয় প্রশাসন 2টি গ্রামের সীমান্ত পরিদর্শন করেন। প্রশাসনের তরফে এলাকাবাসীর সাথেও সীমান্তে তার কাটা বেড়া নির্মাণে সাহায্য চাওয়া হয়েছে। 2টি গ্রামের প্রায় 600 মিটারের মতো সীমান্ত এলাকায় এখনো নির্মিত হয়নি তার কাটার বেড়া। এই সীমান্ত দিয়ে বাংলাদেশিরা অবাধে কৈলাসহর মহকুমায় আসে। তাছাড়া উন্মুক্ত এই সীমান্ত বিভিন্ন মাদকদ্রব্য সহ পাচার বাণিজ্যের করিডোর বর্তমানে। কৈলাসহর মহকুমাতে কিছু আনফেন্সড এরিয়া রয়ে গেছে 315 মিটারের মতো, যা মূলত শিলবস্তি এরিয়াতে। এখানে ফেন্সিং করার ক্ষেত্রে কিছু সমস্যা এসেছে। এর মধ্যে একটা হচ্ছে যে এখানে কিছু ফ্যামিলি রয়েছে, ফ্যামিলিগুলিকে বাঁচিয়ে ফেন্সিংটা করা যায় কিনা। তো আমাদের প্রশাসনের পক্ষ থেকে একটা প্রপোজাল আছে যে ফ্যামিলিগুলিকে বাঁচিয়ে ফেন্সিংটা যাতে করা হয়। সেই প্রপোজাল অনুসারে আমরা আজকে মার্কিং করে দিচ্ছি। বিজিবির সাথে কথাবার্তা হবে বিএসএফের, এবং সেই অনুসারে আমরা দেখব পরবর্তী সময় কি করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইউবিআই ব্যাংকের রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে উদয়পুর ডিআরবি অফিসে মাসব্যাপী ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে 30 জন বেকার যুবক যুবতীদের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেওয়া হলো সার্টিফিকেট। বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মোবাইল রিপেয়ারিং এবং মোবাইল সফটওয়্যারের ট্রেনিং প্রোগ্রাম শেষে ট্রেনিংয়ে অংশ নেওয়া যুবক যুবতীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় শুক্রবার। ইউবিআই ব্যাংকের রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউশনের উদ্যোগে 1 মাসব্যাপী ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয় উদয়পুর ডিআরডিএ অফিসে। 30 জন যুবক যুবতী অংশ নেয় ট্রেনিংয়ে। তার মধ্যে 21 জনের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট। ট্রেনিংয়ে অংশ নেওয়া যুবক যুবতীরা ব্যবসা কিংবা দোকান দিয়ে স্বরোজগারী হওয়ার ক্ষেত্রে ইউবিআই ব্যাংক তাদের সহযোগিতা করবে বলে জানায় ব্যাংকের কর্তৃপক্ষরা। তাদের মূল উদ্দেশ্য স্বাবলম্বী করে তোলা। আমরা এটা নেটভি স্পন্সর করেছে মাল্টিফোন সার্ভিসিং। তো আমার সঙ্গে আমি এটা কন্ডাক্ট করেছি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া আর সিটি গুমতি ইনস্টিটিউট থেকে আমরা এটা করেছি। এটা 30 দিন ডিউরেশনের একটা ট্রেনিং ছিল। এটা ডিসেম্বরের 12 তারিখ থেকে শুরু হয়েছে এবং জানুয়ারির 16 তারিখে এটা শেষ হয়েছে। আর এটার মধ্যে টোটাল ক্যান্ডিডেট ছিল 30 জন।
ইস্টার্ন ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের সিপিএলটি প্রোগ্রাম, সেন্টার ফর লাইভলিহুড ট্রেনিং প্রোগ্রাম। এই প্রোগ্রামের আন্ডারে আমাদের সব এডুকেটেড কর্মসংস্থানের জন্য ট্রেনিং দিয়ে দেয়। যে কোনো ট্রেনিংয়ে যারা ডাইরেক্টলি ওরা টাকা কামাতে পারবে আফটার দ্য ট্রেনিং প্রোগ্রাম, ওই ধরনের ট্রেনিং প্রোগ্রাম আমরা করে থাকি। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউবিআই ত্রিপুরা সার্কেল সিআরএস তপন কুমার পাত্র, সিনিয়র ম্যানেজার কমলকান্তি সেন, নেটফ্রি ব্রাঞ্চ ম্যানেজার সুপ্রিয় দাস, ইউবিআই এর RSETI এর ডিরেক্টর শিল্পী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ট্রেনিং এ অংশ নেওয়া যুবক যুবতীরাও দারুণ খুশি তাতে। এতে করে তারা স্বরোজগারী হওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। আপনাদের আর্থিক সহযোগিতা, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার হয়, সেটার জন্য ব্যাংকগুলো আছে এবং সেটার জন্য ডাইরেক্টর মহোদয় যিনি আছেন ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আমাদের এলডিএম সাহেব আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আজকাল গ্রামে গঞ্জে ত্রিপুরা রাজ্যে বিশেষ করে সমস্ত জায়গাতে হাতের কাছে ব্যাংকের শাখা আছে। তো সেখানে কি ভাবে আপনারা এই ফিনান্সিয়াল সাপোর্টগুলো নিতে পারবেন, যার দরকার হবে। যার দরকার নেই তো কোনো দরকার নেই, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে ট্রেডটা আপনারা চুজ করেছেন ব্যক্তিগতভাবে, নিশ্চয়ই আপনারা এটা একটা পছন্দ করে নিয়েছেন যে আমি এটাই করব, এটাই করে আমি কিছু একটা করার চেষ্টা করব। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর মহকুমা ভিত্তিক জারিসারি উৎসব অনুষ্ঠিত হল গৌরনগর ব্লক প্রাঙ্গণে। অনুষ্ঠানের উদ্বোধন করে ঊনকোটি জেলার সভাধিপতি কল্পনা দেবনাথ। গৌরনগর ব্লক প্রাঙ্গণে শনিবার সকাল 11টায় শুরু হলো কৈলাসহর মহকুমা ভিত্তিক জারিসারি উৎসব। উদ্যোক্তা মহকুমা প্রশাসন। প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন ঊনকোটি জেলার সভাধিপতি কল্পনা দেবনাথ। তিনি বলেন, যে গান আমরা পরিবেশিত করছি সে জায়গাতে সেই নির্দেশিকা আমরা পাচ্ছি না। আমরা ঘুরে যাচ্ছি সেই টিভির জগতে, ইন্টারনেটের জগতে। তাই আমরা বলবো আমাদের যে পুরাতন ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলিকে যাতে আমরা ধরে রাখতে পারি। সেই ঐতিহ্যগুলিকে ধরে রাখতে হলে আমাদের আজকের দিনের যে ছোট ছোট পদশিল্পী, সেই শিল্পীদেরকে আমরা সংস্কৃতির দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের প্রয়োজন। আমাদের প্রতিটি বিদ্যালয়ে সপ্তাহে একদিন সাহিত্য সভা হয়ে থাকে। আমাদের সেই প্রধান অতিথি ছিলেন গৌরনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ইউনুস মিয়া খাদিম। উৎসবের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, যে সংস্কৃতি তাকে তুলে ধরবার জন্য এটা অনুষ্ঠিত হয় এবং রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এই সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। কয়েক বছর আমাদের এই কৈলাসহর মহকুমায় এই অনুষ্ঠান হয়নি, রাজ্য ভিত্তিতে সেটা হয়েছিল। তার আগে প্রায় 5 বছর আগে আমাদের এই মহকুমায় প্রতি বছরই হতো। এবছর থেকে আবার মহকুমা ভিত্তিক এটা শুরু হয়েছে। আমাদের একটা সমস্যা কৈলাসহর বিভাগে ডিএম সাহেব বলেছেন। অনুষ্ঠানে বসাকো, জারিসারি, বিয়ের গান সহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মহকুমার কয়েক শত শিল্পী এতে অংশগ্রহণ করেন। 18 বছর থেকে বিভিন্ন বিভাগে প্রথম স্থানাধিকারী প্রতিযোগীরা অংশ নেবে রাজ্য স্তরে। জারিসারি উৎসবে জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শীতের মরশুমে বাঙালির প্রিয় খাবার নানা ধরনের পিঠেপুলি, খেজুরের রস ও নলেন গুড়। শহরে তেমন না পাওয়া গেলেও প্রত্যন্ত গ্রাম বাংলায় এখনো পাওয়া যায় খেজুরের রস ও নলেন গুড়। কিন্তু কতদিন ওই ঐতিহ্য ধরে রাখা যাবে, তাই এখন প্রশ্নচিহ্নের মুখে। চলছে শীতের মরশুম, আর এই শীতের মরশুমে বাঙালির অত্যন্ত প্রিয় খাবার নানা ধরনের পিঠেপুলি। আর এই পিঠেপুলির সঙ্গে খেজুরের রস থেকে তৈরি লালি ও নলেন গুড় খাওয়ার মজাটাই আলাদা। বিশেষ করে গ্রাম বাংলার খেজুর গাছের উপরের অংশটি অত্যন্ত সুকৌশলভাবে চামড়া ছাড়িয়ে তার থেকে রস সংগ্রহ করা হয়। তারপর সেই রসকে আগুনে ভালোভাবে ফুটিয়ে তৈরি করা হয় সুস্বাদু লালি ও নলেন গুড়। কিন্তু বর্তমানে এই সুস্বাদু লালি ও নলেন গুড় পাওয়াটা অনেকটাই কষ্টকর, আর পাওয়া গেলেও তা অনেকটাই ব্যয়বহুল। এর বহু কারণ রয়েছে। বর্তমানে রাস্তাঘাট উন্নয়ন করতে গিয়ে রাস্তার পাশের অনেক খেজুর গাছই ধ্বংস করে ফেলা হয়েছে। এছাড়াও অতীতে গ্রাম বাংলার লোকেরা এই কাজ করলেও বর্তমান যুগে তাদের উত্তরাধিকারীরা এই কাজ থেকে অনেকটাই মুখ ঘুরিয়ে নিয়েছেন। রয়েছে দক্ষতার অভাবও। এছাড়াও এই খেজুরের রস থেকে লালি তৈরি করতে অনেকটা সময় এবং প্রচুর লাকড়িরও প্রয়োজন পড়ে, যা অনেকটাই ব্যয়বহুল। কিন্তু এত সমস্যার পরও এখনও গ্রাম বাংলার অনেকেই এই ঐতিহ্যকে ধরে রেখেছে, কারণ এটা বহুদিন ধরে তাদের পেশাও বটে। আর এজন্যই এখনও শহরে তেমন না পাওয়া গেলেও
গ্রামে এখনো লালি ও নলেন গুড় পাওয়া যায়, কিন্তু কৃষকদের দাবি পরিশ্রম অনুযায়ী লালি বিক্রি করে পর্যাপ্ত টাকা তারা পান না, যার ফলে তারাও কতদিন এই ব্যবসাটাকে আঁকড়ে ধরে রাখে সে বিষয়ে সংশয় রয়েছে। এ কারণে আর কতদিন বাঙালিরা লালি কিংবা নলেন গুড়ের স্বাদ উপভোগ করতে পারবে তাই এখন প্রশ্নচিহ্নের মুখে। অনেক কৃষক আবার দাবি করছে সরকারি সহযোগিতার, যার ফলে তারা তাদের এই ঐতিহ্যবাহী কাজটি ধরে রাখতে পারবে। 20 বছর লালি করি, গুড় করি, বছরে 10-15 বিক্রি আছে। লালি বানাই 10 টাকা করে বেশি, বাজারও বেশি, বাড়িতেও নিয়ে যায় না, চাহিদা আছে। 20 বছর না করি, আনন্দের সহিত করি, নিজেও খাই, মানুষেরও খাওয়াই, এই আর কি। সুকান্ত বর্মন এবং টুটন চৌধুরীর রিপোর্ট, খবর।